দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। দর্শক, আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইসরায়েলকে ছাড় দিয়ে ইরানকে টার্গেট করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের। গাজা দখল করে ফ্রিডম জোন বানাতে চায় ট্রাম্প। শুয়ে মরার থেকে বীর হয়ে শহীদ হওয়া অনেক গর্বের, বললেন ইরানের প্রেসিডেন্ট। ইউক্রেন শান্তি আলোচনায় থাকছেন না পুতিন আর ট্রাম্প। কেন পাকিস্তানের IMF ঋণ আটকাতে পারল না ভারত? এবার ৪৫ বছরের নিষেধাজ্ঞা থেকে উঠছে সিরিয়া। এবং মুসলিম পুরুষ একসঙ্গে একাধিক স্ত্রী রাখতে পারেন, বলছে ভারতীয় হাইকোর্ট। খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইসরায়েলকে ছাড় দিয়ে ইরানকে টার্গেট করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের। ইরানের শীর্ষ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তারা বলেছেন, ট্রাম্প বাস্তবতা বিকৃত করছেন এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতার দায় ইরানের উপর চাপানোর চেষ্টা করছেন। মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত সৌদি যুক্তরাষ্ট্র বিনিয়োগ ফোরামে দেওয়া বক্তৃতায় ট্রাম্প বলেন, ইরানকে পারমাণবিক প্রযুক্তি অর্থনৈতিক নেটওয়ার্কে প্রবেশ করতে দেওয়া হবে না। তিনি দাবি করেন, ইরান সন্ত্রাসে অর্থায়ন এবং ইরাক, সিরিয়া, ইয়েমেনকে অস্থিতিশীল করতে অর্থ ব্যয় করছে এবং সেটি বন্ধ করা হবে। এ নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, এই বক্তব্য মিথ্যাচারে ভরপুর। ইরানের অর্থনৈতিক দুরবস্থার জন্য মূলত যুক্তরাষ্ট্রই দায়ী। তারা বহু বছর ধরে নিষেধাজ্ঞা ও নানা চাপ প্রয়োগ করে আমাদের অগ্রগতি ব্যাহত করেছে। গাজার পরিস্থিতির প্রসঙ্গ টেনে আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র তেল আবিবের আগ্রাসনকে উপেক্ষা করে ইরানকে হুমকি হিসেবে তুলে ধরছে। এটি ইচ্ছাকৃতভাবে সত্যকে বিকৃত করার চেষ্টা। এদিকে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ ট্রাম্পের মন্তব্যকে ভ্রমপ্রসূ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ট্রাম্প বরং নিজের জনপ্রিয়তা কমে যাওয়ার দিকে নজর দেওয়া উচিত। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইরান কখনো মাথা নত করবে না। যুদ্ধ চায় না ইরান, তবে আত্মসমর্পণও নয়। গাজা দখল করে ফ্রিডম জোন বানাতে চান ট্রাম্প। ফিলিস্তিনে গাজার উপর দখলদার ইসরায়েল সামরিক আগ্রাসন চালাচ্ছে বলে সেটিকে দখলে নিতে চান ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ওই অঞ্চলকে দখল করে সেটিকে ফ্রিডম জোন ঘোষণা করতে চান। বৃহস্পতিবার মিডল ইস্টে সফরের তৃতীয় দিনে কাতারে এমন মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানিয়েছেন, গাজা নিয়ে তার একটি পরিকল্পনা আছে, আর যদি তিনি তা সফলভাবে সমাধান করতে পারেন তবে গর্বিত হবেন। ট্রাম্প বলেছেন, আমার কাছে গাজা নিয়ে একটি আইডিয়া আছে, আমি মনে করি এটি বেশ ভালো। আমেরিকাকে বিষয়টি নিয়ে ভাবতে দিন এবং এটিকে একটি মুক্ত অঞ্চল বানাই, এটিকে ফ্রিডম জোন বানাই। মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ইউনাইটেড স্টেটস যদি এটি পেলে গর্বিত হব। আমেরিকা এটি নিয়ে নিক, দখল করুক এবং এটিকে ফ্রিডম জোন বানাক। ইউনাইটেড স্টেটস যদি এটি পেলে গর্বিত হব। আমেরিকা এটি নিয়ে নিক, দখল করুক এবং এটিকে ফ্রিডম জোন বানাক। আর ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট এর আগে সফরে তিনি আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইরান যদি নতুন পারমাণবিক চুক্তিতে রাজি না হয় তবে তার দেশের বিরুদ্ধে আবারও ব্যাপক সর্বোচ্চ চাপ প্রয়োগ করা হবে। ট্রাম্প আরো বলেন, আমি ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনব। সময় খুব কম, তাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে। যদিও ট্রাম্পের চলমান মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েল সফরের কোনো কর্মসূচি নেই, তবে তার বক্তব্য স্পষ্ট, এ অঞ্চলের কূটনীতিতে তিনি দ্বিতীয় মেয়াদেও সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহী। তবে গাজা যুদ্ধের কারণে ইসরায়েল সৌদি সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা বর্তমানে স্থবির হয়ে আছে। শুয়ে মরার থেকে বীর হয়ে শহীদ হওয়া অনেক গর্বের, বললেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই হুমকি দেন না কেন, ইরান কোনোভাবেই মাথা নত করবে না। বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে পেজেশকিয়ান বলেন, ট্রাম্প ভাবছেন, এখানে এসে স্লোগান দিলে আমরা ভয় পাবো। আমরা ভয় পাই না। শুয়ে মরে যাওয়ার থেকে বীর হয়ে শহীদ হওয়া আমাদের কাছে অনেক গর্বের। তিনি স্পষ্ট করে বলেন, আমরা কাউকে ভয় পাই না, কোনো হুমকি আমাদের দমন করতে পারবে না। রিয়াদে এক সম্মেলনে ট্রাম্প বলেন, আমি ইরানের সঙ্গে একটি চুক্তি চাই, তবে ইরানকে সন্ত্রাসের সহায়তা বন্ধ করতে হবে, প্রক্সি যুদ্ধ থামাতে হবে আর পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চিরতরে ছেড়ে দিতে হবে। ট্রাম্প আরো বলেন, আমরা শান্তিপূর্ণ সমাধান চাই, কিন্তু ইরান যদি আমাদের প্রস্তাব না মানে তাহলে আমরা কঠোর ব্যবস্থা নেব। জবাবে ইরান বলেছে, তার আলোচনা করতে প্রস্তুত, কিন্তু কোনো ধরনের চাপ বা হুমকির সামনে মাথা নত হবে না। পেজেশকিয়ান বলেন, শান্তিপূর্ণ আলোচনায় আমরা রাজি, তবে সম্মান রক্ষা করে আলোচনা হবে। ভয় দেখিয়ে কিছু আদায় করা যাবে না।
যুক্তরাষ্ট্র বুধবার আবার নতুন নিষেধাজ্ঞা দিয়েছে। এবার ইরানে ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত 6 ব্যক্তি ও 12টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 2015 সালে ইরান ও বিশ্ব শক্তিগুলোর মধ্যে পরমাণু চুক্তি হয়েছিল, কিন্তু ট্রাম্প 2018 সালে প্রেসিডেন্ট থাকাকালীন একতরফাভাবে চুক্তি থেকে সরে যান। এরপর থেকে দুদেশের সম্পর্ক খারাপ হতে থাকে। বর্তমানে ওমানের মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্র পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় এসেছে, তবে এখনো কোনো চূড়ান্ত সমাধান আসেনি। ইউক্রেন শান্তি আলোচনায় থাকছেন না পুতিন ও ট্রাম্প। তুরস্কে বৃহস্পতিবার 15 মে অনুষ্ঠিতব্য ইউক্রেন ও রাশিয়ার প্রথম সরাসরি আলোচনায় উপস্থিত থাকছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। বুধবার রাতে রুশ প্রেসিডেন্টের কার্যালয়ে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, তুরস্কে আলোচনার জন্য একদল দক্ষ ব্যক্তিকে পাঠাচ্ছে রাশিয়া। ওই দলে থাকবেন প্রেসিডেন্সিয়াল উপদেষ্টা ভ্লাদিমির মেদনস্কি এবং উপপ্রতিরক্ষা মন্ত্রী আলেকজান্ডার ফোমিন। ক্রেমলিনের বিবৃতির পর মার্কিন এক কর্মকর্তা জানান, আলোচনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকছেন না। এর আগে গত রোববার ভ্লাদিমির পুতিন প্রস্তাব দেন, ইস্তাম্বুল কিয়েভের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে রাজি মস্কো। 3 বছরের যুদ্ধে রুশ প্রেসিডেন্টের পক্ষ থেকে এই প্রথম কোনো পূর্বশর্ত ছাড়াই প্রস্তাব এলো, আর যদি আলোচনায় অংশগ্রহণের বিষয়ে কোনো আভাস দিয়েছিলেন না পুতিন। এর মধ্যে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উল্টো তাকে চ্যালেঞ্জ করে বলেন, ভয় না পেলে পুতিন যেন আলোচনায় অংশগ্রহণ করে। তবে সবার আকাঙ্ক্ষা উপেক্ষা করে কেবল প্রতিনিধি প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে মস্কো। এদিকে হোয়াইট হাউসে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্যে রয়েছেন ট্রাম্প। তার এই সফরের মাঝে তুরস্ক আলোচনার আয়োজন করা হয়। এই আলোচনায় তিনি উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করে পুরো বৈঠকের গুরুত্ব অনেকখানি বৃদ্ধি করে দিয়েছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে জানানো হয় তিনি উপস্থিত থাকছেন না। ইউক্রেনে এক কর্মকর্তা জানিয়েছেন, আলোচনার জন্য তুরস্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জেলেনস্কি। যদিও তিনি এর আগে বলেছিলেন, পুতিন না থাকলে আলোচনায় যোগ দেবেন না তিনি। কেন পাকিস্তানের IMF ঋণ আটকাতে পারল না ভারত? আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF পাকিস্তানের জন্য গত সপ্তাহে $1 বিলিয়ন ঋণ অনুমোদন করেছে। ভারতের তীব্র আপত্তি সত্ত্বেও শেষ পর্যন্ত অনুমোদিত হয় এই ঋণ। IMF এর সিদ্ধান্তটি এমন সময় আসে যখন প্রতিবেশী দুদেশের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। IMF জানায়, পাকিস্তান তাদের সংস্কার কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করছে এবং দেশের অর্থনীতি পুনরুদ্ধার হচ্ছে। এ কারণে ঋণের দ্বিতীয় কিস্তি অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে তারা জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পাকিস্তানকে সহায়তা করার কথাও জানিয়েছে, যা ভবিষ্যতে আরো $1.4 বিলিয়ন তহবিল সরবরাহের পথ খুলে দিতে পারে। ভারত এই ঋণ নিয়ে আপত্তি তোলে দুটি কারণে। প্রথমত, পাকিস্তানের সংস্কার বাস্তবায়নের অতীত রেকর্ড খারাপ হওয়ার কথা তার এই ধরনের ঋণের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলে। দ্বিতীয়ত, ভারত আশঙ্কা প্রকাশ করে যে এই অর্থ রাষ্ট্র সমর্থিত আন্তর্দেশীয় সন্ত্রাসবাদে ব্যবহৃত হতে পারে। যদিও পাকিস্তান বরাবরই অভিযোগ অস্বীকার করে এসেছে। ভারতের আপত্তি কেন ধোপে টিকল না? আন্তর্জাতিক কাঠামোর বাস্তবতায় ভারত চাইলেও IMF এর এই সিদ্ধান্তের প্রভাব ফেলতে পারেনি। IMF বোর্ডে ভারতের ভোটাধিকার মাত্র 2.6%, আর যেখানে যুক্তরাষ্ট্রের রয়েছে 16.49%। উপরন্তু IMF এর কোনো প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেওয়ার সুযোগ নেই সদস্যরা, কেবল সমর্থন জানাতে বা ভোটদানে বিরত থাকতে পারেন। সিদ্ধান্তগুলো হয় বোর্ডের ঐকমত্যের ভিত্তিতে। বিশ্লেষকদের মতে, ভারতের আপত্তি মূলত প্রতীকী ছিল। IMF এর কাঠামোগত প্রক্রিয়াগত বাধার কারণে দিল্লি জানত যে বাস্তবে ঋণ আটকে দেওয়া সম্ভব নয়। তার উপর পাকিস্তান 2022 সালে সন্ত্রাস অর্থায়ন রোধে কাজ করে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা FATF এর ধূসর তালিকা থেকে বেরিয়ে আসে, যা IMF বা বিশ্ব ব্যাংকের মতো সংস্থার থেকে তহবিল পাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা তৈরি করে না। বিশ্লেষকরা বলছেন, ভারতের অভিযোগ উপস্থাপনের সঠিক মঞ্চ IMF নয়, বরং FATF, আর যেখানে সন্ত্রাস অর্থায়নের বিষয়টি সরাসরি বিবেচনায় আসে। FATF কোনো দেশকে কালো বা ধূসর তালিকাভুক্ত করলে সেটি আন্তর্জাতিক ঋণ পাওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করে। এবার 45 বছরের নিষেধাজ্ঞা থেকে উঠছে সিরিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার উপর প্রায় 45 বছর ধরে চলা অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। একে সিরিয়ার জন্য নতুন যুগের সূচনা হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে তিনি একজন শক্তিশালী নেতা হিসেবে দেখেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও সিরিয়ার নতুন নেতার সঙ্গে রিয়াদে উচ্চ পর্যায়ের এক বৈঠকের পর এই সিদ্ধান্ত আসে। 1979 সালে সিরিয়াকে সন্ত্রাসবাদে সহায়তাকারী রাষ্ট্র হিসেবে ঘোষণা করার পর যুক্তরাষ্ট্র প্রথম নিষেধাজ্ঞা আরোপ করে। 2004 সালে সিরিয়া অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট এবং 2011 সালে গৃহযুদ্ধের পর নিষেধাজ্ঞার মাত্রা আরো কঠোর হয়। নিষেধাজ্ঞার লক্ষ্য ছিলেন সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার পরিবার। 2020 সালে চালু হওয়া সিজার আইন সবচেয়ে কঠোর ধাক্কা দেয় সিরিয়ার অর্থনীতিতে। এতে সিরিয়ার পুনর্গঠনে আন্তর্জাতিক সহায়তা কার্যত বন্ধ হয়ে যায় এবং বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হয়। ট্রাম্পের
সাম্প্রতিক পদক্ষেপ মূলত প্রেসিডেন্সিয়াল নির্বাহী আদেশের আওতায় থাকা নিষেধাজ্ঞাগুলো তুলে দিয়েছে। তবে কংগ্রেস স্বীকৃত আইন যেমন সিজার আইন এখনো বহাল আছে, তাদের সংশোধন বা বাতিল করতে আইন প্রণয়ন প্রয়োজন। 2024 সালের শেষ দিকে আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যারা দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে এসেছিল। মুসলিম পুরুষ একসঙ্গে একাধিক স্ত্রী রাখতে পারেন, বলছে ভারতীয় হাইকোর্ট। একজন মুসলিম পুরুষ একসঙ্গে একাধিক স্ত্রী রাখতে পারেন বলে জানিয়েছেন ভারতের একটি হাইকোর্ট। তবে এক্ষেত্রে শর্তও দেওয়া হয়েছে। আদালত বলেছে, সকলের সাথে সমান আচরণ করলে অর্থাৎ সব স্ত্রীকে সমান মর্যাদা অধিকার দিলে একাধিক বিয়ে করতে পারবেন পুরুষরা। বৃহস্পতিবার 15 মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটি বলছে, একজন মুসলিম পুরুষ ধর্মীয় বিধান অনুযায়ী একাধিক বা সর্বোচ্চ 4টি বিয়ে করতে পারেন বলে সম্প্রতি এলাহাবাদ হাইকোর্ট জানিয়েছে। তবে শর্ত হলো তিনি সব স্ত্রীকে সমান মর্যাদা ও ন্যায্যতা দেবেন। আদালত আরো বলেছে, কোরআনের নির্দিষ্ট কারণে একাধিক বিয়ের অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে অনেক পুরুষই একে নিজস্ব স্বার্থে অপব্যবহার করেন। এনডিটিভি বলছে, এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি অরুণ কুমার সিং দেশওয়াল একটি মামলা শুনানিতে এই মন্তব্য করেন। সে মামলায় অভিযুক্ত ব্যক্তির নাম ফুরকান। তিনি মোরাদাবাদের একটি আদালতের চার্জশিট, সমন এবং বিচার শুরুর আদেশ বাতিল চেয়ে আবেদন জানিয়েছিলেন। সংবাদ মাধ্যমটি বলছে, ঘটনাটি 2020 সালের। অভিযোগে বলা হয়, ফুরহান এক নারীকে বিয়ে করেন তার পূর্বের বিবাহের তথ্য গোপন রেখে। ওই নারী দাবি করেন বিয়ের পর তাকে ধর্ষণ করা হয়েছে। পরে মোরাদাবাদ থানায় একটি মামলা দায়ের করা এবং ফুরকান সহ 3 জনের নামে সমন জারি করা হয়। ফুরকানের পক্ষের আইনজীবী যুক্তি দেন, ওই নারী নিজেই স্বীকার করেছেন যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং সম্পর্কের ভিত্তিতেই বিয়ে হয়েছে, তাই এটা জালিয়াতি বা গোপন বিয়ে হিসেবে গণ্য হওয়ার কথা নয়। তিনি বলেন, ফুরকান তার আগের বিয়ের বিষয়টি গোপন করলেও একাধিক বিয়ে মুসলিম ধর্ম অনুযায়ী বৈধ হয়। ভারতীয় দণ্ডবিধি 494 ধারার অধীনে তার বিরুদ্ধে অপরাধের বিষয়টি প্রযোজ্য নয়। বিচারপতি দেশওয়াল বলেন, ইসলামে 4টি পর্যন্ত বিয়ের অনুমতি রয়েছে, তবে তার নির্দিষ্ট শর্ত সাপেক্ষ এবং বৈধ কারণ থাকতে হবে। তিনি বলেন, অনেক সময় বিধানকে স্বার্থপরভাবে ব্যবহার করা হয়।